নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কেডি পাবলিকেশনের ইংলিশ ফর জেনারেল কম্পিটিশনস অথবা যে বইটি অধিক পরিচিত প্লিন্থ টু প্যারামাউন্ট নামে, সেই বই থেকে নাউন চ্যাপ্টার এবং তার সিনপসিস। স্বাভাবিকভাবেই টেকনিক্যাল কিছু কারণে এই বইয়ের থেকে ওয়ার্ড ফর ওয়ার্ড টুকে দেয়া হয়নি। আমি আমার সাধ্যমতো কিছুটা চেঞ্জ করেছি, যদিও এক্সাম্পল এবং রুল পুরোটাই এখান থেকে তোলা। যদিও রুল বা নিয়মের ল্যাঙ্গুয়েজটা আমি কিছুটা পরিবর্তন করেছি এবং ওখানে হয়তো 4টে বা 5টা এক্সাম্পল থাকলে আমি সেখান থেকে একটা বা দুটো এক্সাম্পল নিয়েছি। আমি ক্লাসে যখন যেমন আলোচনা করব, আশা করি বাকিগুলো বুঝতেও তোমাদের অসুবিধা হবে না, তোমরা যদি ফার্দার বইটা পড়ো। তো চলো আমরা প্রথম পয়েন্ট দেখে নিই। বলছে কি? বলছে নাউন্স এক্সিস্টিং অনলি ইন প্লুরাল ফর্মস, অর্থাৎ কিছু কিছু নাউন যারা কেবলমাত্র প্লুরাল ফর্মেই এক্সিস্ট করে। এখানে প্লুরাল ফর্মে এক্সিস্ট করার অর্থ হচ্ছে শব্দগুলোর সঙ্গে এস যুক্ত থাকবে। তো কি বলছে দেখো, বলছে স্পেসিফিক নাউন্স অ্যাপিয়ার অনলি ইন দেয়ার প্লুরাল ফর্ম অ্যান্ড ইউজ প্লুরাল ভার্বস। ইউ ক্যানট মেক দিস সিঙ্গুলার বাই রিমুভিং এস। অর্থাৎ এখানে বেশ কিছু নাউন লেখা আছে যেগুলো প্লুরাল ফর্মে এক্সিস্ট করবে, তার অর্থ এদের প্রত্যেকটা শব্দের শেষ লেটার এস হবে এবং তুমি চাইলেও তাদের সেই এসটাকে বাদ দিয়ে তুমি সিঙ্গুলার করতে পারবে না। এবং এর সঙ্গে একইভাবে ইম্পর্টেন্ট, এদের সঙ্গে আমরা যে ভার্বটা লিখব সেটাও প্লুরাল ভার্ব হবে। অর্থাৎ আমরা ইজ লিখতে পারবো না, আর লিখতে হবে, হ্যাজ লিখতে পারবো না, হ্যাভ লিখতে হবে, ওয়াজ লিখতে পারবো না, ওয়্যার লিখতে হবে। যদি ইনডেফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা গোজ লিখতে পারবো না, গো লিখতে হবে। তো দেখো এখানে যে শব্দগুলোর কথা বলা রয়েছে, সিজার, টংস, প্লায়ার্স, ট্রাউজার্স, প্যান্টস, পাজামাস, স্পেকটাকলস, বাইনাকুলার্স, আর্কাইভস, প্রসিডস, ওয়েজেস, সারাউন্ডিংস, থ্যাঙ্কস এবং ভ্যালুয়েবলস। এখানে প্রত্যেকটা শব্দের শেষে বা শেষ অক্ষর হিসেবে তোমরা এস দেখতে পাচ্ছ। তো এরা প্লুরাল ফর্মে এক্সিস্ট করে, কথা বলার অর্থই হচ্ছে এটা। তুমি চাইলে সিজার্সের থেকে এস উঠিয়ে দিয়ে সিজার করে দিতে পারবে না এবং বলতে পারবে না যে সিজার শব্দটা সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে সিজার্স। তোমাকে সিজার্সই লিখতে হবে, তোমাকে টংসই লিখতে হবে। টংস কথার অর্থ হচ্ছে চিমটা। তোমাকে প্লায়ার্সই লিখতে হবে, তোমাকে ট্রাউজার্সই লিখতে হবে, প্যান্টসই লিখতে হবে এবং এদের সাথে আর, হ্যাভ, ওয়্যার, গো ইত্যাদি ভার্বের প্লুরাল ফর্ম তোমাকে লিখতে হবে। তো চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো বলা হচ্ছে ওয়্যার ইজ মাই প্যান্ট। আমরা কি জানি? প্যান্ট বলে কিছু নেই, তাহলে আমাকে এখানে লিখতে হবে প্যান্টস। এবং এদের সাথে যে ভার্বটা ব্যবহার করব সেটাও প্লুরাল হওয়া দরকার, তাহলে উত্তর হবে ওয়্যার আর মাই প্যান্টস। পরের কোশ্চেন, ওয়্যার আর দ্য টং। ওয়্যার এখানে ঠিক আছে, কিন্তু আমরা জানি টিওএনজি শব্দটা তার সাথে এস যুক্ত হবে। এবং এগুলো মনে রাখার একটা সুন্দর পদ্ধতি হচ্ছে, সিজার্স বলো, টংস বলো, প্লায়ার্স বলো, মোটামুটি এই বাইনাকুলার্স পর্যন্ত যে কটা শব্দ আছে এরা প্রত্যেকটাই একই রকম দুটো পার্ট দিয়ে তৈরি। অর্থাৎ তুমি যদি একটা কাঁচিকে মধ্যেখান বরাবর প্রস্থচ্ছেদ করো, তুমি দুটো একই ধরনের পার্ট পাবে। তো এই ধরনের বিষয়গুলোকে আমরা প্লুরাল হিসেবে মনে রাখতে পারি। এখানে সারাউন্ডিং, থ্যাঙ্কস অথবা ভ্যালুয়েবলস কথাটা নিয়েও একটু আলোচনা করার দরকার আছে। স্যার, সারাউন্ডিংসের থেকে আমি কি এস বাদ দিতে পারবো না? আমরা তো সারাউন্ডিং বলি। হ্যাঁ বলি। সারাউন্ডিং শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এবং সারাউন্ডিং শব্দটা তোমার নাউন হিসেবে ব্যবহৃত হয়, প্লুরাল নাউন হিসেবে। এরকম নয় যে তুমি এসটা উঠিয়ে দিলে এবং সেটা সিঙ্গুলার নাউন হয়ে গেল, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। একই নিয়ম ভ্যালুয়েবলের ক্ষেত্রেও প্রযোজ্য। ভ্যালুয়েবলস প্লুরাল নাউন, তুমি তার থেকে এস কেটে দিলে সেটা সিঙ্গুলার নাউন হবে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। থ্যাঙ্কস শব্দটা থ্যাঙ্কও হতে পারে, থ্যাঙ্কসও হতে পারে। থ্যাঙ্কস শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং থ্যাঙ্ক শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়।
আচ্ছা, এখানে আরো একটা পয়েন্ট বলা হয়েছে, দ্য টার্ম ওয়েজেস ক্যান বি ইউজড ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। অর্থাৎ এই যে ওয়েজেস শব্দটা, এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুভাবেই ব্যবহৃত হতে পারে। তবে দুভাবে ব্যবহৃত হতে পারে মানে এটা নয় যে তুমি ওয়েজের থেকে এসটা কেটে দেবে, তোমাকে ওয়েজেসই লিখতে হবে। কিন্তু এদের পর চাইলে আমি ইজও লিখতে পারি, আবার চাইলে আরও লিখতে পারি। কখন কোন ক্ষেত্রে কি লিখতে পারি সেটা লেখা আছে নিচে। যখন এটা লেবার অর্থে ব্যবহৃত হবে, লেবার বলতে রেমুনারেশন, তার যে পেমেন্ট অর্থাৎ টাকা পয়সা, তো তখন এটা সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। বলছে ওয়েজেস ইজ পেড ইন ক্যাশ, অর্থাৎ এখানে ওয়েজেস শব্দের অর্থ হচ্ছে মজুরি। যখন মজুরি অর্থে ব্যবহৃত হবে তখন তার সাথে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। কিন্তু যদি এটা তোমার রেজাল্টের কনটেক্সটে ব্যবহৃত হয়, রেজাল্ট মানে আউটকাম অর্থাৎ পরিণতি, এই অর্থে ওয়েজেস শব্দটাকে আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু তার সাথে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ব্যবহার করতে পারি ডিপেন্ডিং আপন দ্য কনটেক্সট। তো এখানে ওয়েজেস অফ হার্ড ওয়ার্ক ইজ সুইট হবে, কারণ এখানে ওয়েজেস তোমার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তোমরা একটু বিভ্রান্ত হতে পারো, আরেকবার আমি বলে দিই, যখন লেবার অথবা মজুরি অর্থাৎ টাকা পয়সার কনটেক্সটে ব্যবহৃত হবে তখন তারা সবসময় প্লুরাল, কিন্তু রেজাল্টের কনটেক্সটে ব্যবহৃত হলে সেটা সবসময় যে সিঙ্গুলার হবে এমন কোনো কথা নেই। এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে তার উত্তর অনুযায়ী সিঙ্গুলার। এখানে ধরো আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। মনে করো এখানে এর পরিণতি কটা? একটা। যদি পরিণতি একটা না থেকে একাধিক থাকতো তখন কিন্তু আমি আর লিখতাম, হয়তো বলা থাকতো যে পাপের পরিণতি মৃত্যু এবং পুনর্জন্মে কুকুর হয়ে জন্মানো বা মানবেতর কোনো প্রাণী হয়ে জন্মানো, তো সেক্ষেত্রে আর হয়ে যেত দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ অ্যান্ড রিকর্নেশন অ্যাজ আ ডগ। এরকম যদি কিছু থাকতো তাহলে তার সাথে আরও হতে পারত। তবে কম্পিটিটিভের কনটেক্সটে আমরা মাথায় রাখবো রেজাল্ট ওরিয়েন্টেড হলে আমরা সবসময় সিঙ্গুলার ব্যবহার করব, এবং যদি তোমার মজুরি অথবা লেবার অথবা পেমেন্ট এই কনটেক্সটে ব্যবহৃত হয় তাহলে সবসময় আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। তবে ওয়েজেস থেকে কখনো ওয়েজ হবে না, যদিও দৈনিক যারা টাকা পায় তাদেরকে আমরা ডেইলি ওয়েজ ওয়ার্কার বলি, ডেইলি ওয়েজেস ওয়ার্কার বলি না। তাহলে চলে আসি 2 নম্বর কনসেপ্টে। 2 নম্বর কনসেপ্ট বলছে প্লুরাল ফর্ম বাট সিঙ্গুলার মিনিং, অর্থাৎ বেশ কিছু শব্দ যাদের শেষে এস রয়েছে কিন্তু তারা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিতে চাই, কোনো শব্দের শেষে এস থাকা মানেই কিন্তু সেটা প্লুরাল নয়। তার সঙ্গে আমি যদি এক্সট্রা এস ব্যবহার করি বা যুক্ত করি তখন সেটা প্লুরাল। কোনো শব্দের শেষে এস থাকলো এবং তুমি তাকে প্লুরাল বলে দিলে এমনটা তো হতে পারে না। মনে করো কারুর নাম রিচার্ডস, তো তার নামই তো রিচার্ডস, তো এটা তো অনেকগুলো রিচার্ডসকে বোঝাচ্ছে না। কিংবা মনে করো কারুর নাম হচ্ছে লুইস, তো লাস্টে এস আছে মানে তুমি তার সাথে আর লিখবে তা নয়, এখানে এই এসটা তার নামেরই অংশ। কিন্তু যদি কখনো আমরা এসটাকে এক্সট্রা অ্যাড করি, যেমন ধরো একটা শব্দ হচ্ছে বুক, এই বুকের সাথে আমরা যদি এক্সট্রা এস অ্যাড করি, বুকস করি, তখন সেটা প্লুরাল হবে। তো এখানে কি বলা হয়েছে, বেশ কিছু শব্দ আমরা এখানে লিখেছি যে শব্দগুলো দেখতে প্লুরাল। কেন প্লুরাল? কারণ প্রত্যেকটা শব্দের শেষে ইনবিল্ট এস রয়েছে, কিন্তু সেগুলো আসলে সিঙ্গুলার ভার্ভ নেয়, অর্থাৎ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। শব্দগুলো কি কি? নিউজ, ইনিংস, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, মিজলস, বিলিয়ার্ডস। অ্যাকচুয়ালি এখানে যে নাউনগুলো আছে না, এরা প্রত্যেকে আনকাউন্টেবল নাউন। এদেরকে সিঙ্গুলার বলা হয় বটে, কিন্তু এরা
আনকাউন্টেবল। এগুলোকে সিঙ্গুলার বলার আপত্তির জায়গা হচ্ছে সিঙ্গুলারিটি বা প্লুরালিটি সেটা কাউন্টেবল নাউনের লক্ষণ। যদি সেটা আনকাউন্টেবল হয় তাহলে সেটা সিঙ্গুলারি বা কি করে হবে বা প্লুরালি কিভাবে হবে। তো স্বাভাবিকভাবে এই শব্দগুলোর সঙ্গে আমরা ইজ অথবা হ্যাজ ইত্যাদি শব্দ লিখব, অর্থাৎ নিউজ ইজ হবে, ইনিংস ইজ হবে। ইনিংস শব্দটা সিঙ্গুলার প্লুরাল দুভাবেই ব্যবহৃত হতে পারে, কিন্তু ইনিংসেস হবে না, অর্থাৎ 2 ইনিংস হলে আর, 1 ইনিংস হলে ইজ হবে। পলিটিক্স ইজ, ফিজিক্স ইজ, ইকোনমিক্স ইজ, ম্যাথামেটিক্স ইজ, মিজলস ইজ, বিলিয়ার্ডস ইজ। মিজলস একটা রোগের নাম, বিলিয়ার্ডস একটা খেলার নাম। আমরা যদি ক্রিকেটের সাথে ইজ লিখি তাহলে বিলিয়ার্ডস এর সাথে আর কেন লিখবো? লাস্টে এস যেটা আছে ওটা তো নামেরই অংশ। খেয়াল করে দেখো, বলছে নো নিউজ আর গুড নিউজ, যেহেতু এস আছে আর করেছে, কিন্তু আমরা জানি কি নিউজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তার সাথে আমরা ইজ ব্যবহার করব। বলছে পলিটিক্স আর এ ডার্টি গেম, তাহলে পলিটিক্সের সাথে আমরা ইজ ব্যবহার করব। 2 সামান্সেস হ্যাজ বিন রিসিভড, এখানে সামান্স শব্দটা নিয়ে একটু আলোচনা করার আলাদা করে দরকার রয়েছে। দেখো, ইংরেজিতে সামান্স নিয়ে যথেষ্ট কনফিউশন ক্রিয়েট হয়, কারণ ইংরেজিতে সামান্স শব্দটা 3টে রয়েছে। প্রথম যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভার্ভ। ভার্ভ হিসেবে আমরা লিখব সামন, SUMMON। দ্বিতীয়ত আমরা পাবো হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন হিসেবে আমরা পাবো সামন্স, SUMMONS। এবং প্লুরাল নাউন হিসেবে আমরা পাবো সামন্সেস, অর্থাৎ SUMMONS তার সাথে ES। ছাত্রছাত্রীরা কোথায় কনফিউজড হয়ে যায়? তারা ভাবে সামনটা সিঙ্গুলার আর সামন্সটা প্লুরাল। বিষয়টা তা নয়। সামন শব্দটা ইংরেজিতে ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়। আমার যদি নাউন দরকার হয় এবং সিঙ্গুলার নাউন দরকার হয় তাহলে আমি সামন্সই লিখব, আর যদি প্লুরাল নাউন দরকার হয় তাহলে আমরা সামন্সেস লিখব। এখানে যেহেতু 2 রয়েছে, 2 কি? নিউমেরাল। এটা এক ধরনের অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার বলতে পারি। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি আসবে? নাউন আসবে। যদি নাউন আসে তাহলে ডেফিনেটলি 2 এর পরে প্লুরাল নাউন আসবে। তাহলে প্লুরাল নাউন কোনটা, সামন্স নাকি সামন্সেস? সামন্সেস ঠিকই আছে, এবং তার সাথে ভার্বও তোমার প্লুরাল ব্যবহৃত হবে, অর্থাৎ উত্তর হবে হ্যাভ। চলে আসি 3 নম্বর কনসেপ্টে। বলছে সিঙ্গুলার ফর্ম বাট প্লুরাল মিনিং। বলছে সার্টেন নাউন্স আর সিঙ্গুলার ইন ফর্ম বাট ইমপ্লাই প্লুরাল অ্যান্ড টেক প্লুরাল ভার্বস। অর্থাৎ কিছু কিছু নাউন রয়েছে যেগুলোকে দেখতে সিঙ্গুলার কিন্তু এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে। দেখতে সিঙ্গুলার মানে কি? আমাদের ছোটবেলায় একেবারে মাথার মধ্যে গেঁথে গেছে কোনো শব্দ প্লুরাল হলে তার সাথে এস থাকতেই হবে, কিন্তু এমনটা তো নয়। কোথাও যদি মেন বলা থাকে তাহলে মেনকে আমরা কি মেন্স করব? তা নয়। তাহলে এই মেনের শেষে এস নেই, তবুও এটা প্লুরাল, অর্থাৎ দেখতে সিঙ্গুলার হলেও সেটা প্লুরাল। একই রকম ভাবে এর সিঙ্গুলার ফর্ম হবে ম্যান। তো পরীক্ষায় দেওয়ার মতো শব্দ কি কি রয়েছে সেগুলো একটু বলে দিই। এবং এখানে এই শব্দগুলোর বিশেষত্ব হচ্ছে এটা, এদের কোনো সিঙ্গুলার ফর্ম আলাদা করে নেই। এদেরকে লিখতে হলে তোমাদের প্লুরাল ফর্মেই লিখতে হবে, অথবা এদেরকে সিঙ্গুলার করতে গেলে আলাদা কোনো ফ্রেজ অ্যাড করতে হবে। প্রথম শব্দ রয়েছে ক্যাটল, তারপরে রয়েছে পুলিশ, তারপরে রয়েছে চিলড্রেন, তারপরে রয়েছে পিপল, তারপরে রয়েছে পোল্ট্রি। বইতে এর বাইরেও কিছু শব্দ দেয়া আছে এবং থাকতে পারে, চাইলে তোমরা দেখে নেবে। যেমন ক্লার্জি হতে পারে, ইনফ্যান্ট্রি হতে পারে, ক্যাভালরি হতে পারে, ফোক হতে পারে। এই প্রত্যেকটা শব্দ এই নিয়মের মধ্যে ঢুকবে, অর্থাৎ এই শব্দগুলোর সাথে যদিও বা লাস্টে এস যোগ করা নেই কিন্তু এরা প্লুরাল। ক্যাটল বলতে সেই গবাদি পশু বোঝায়, পুলিশ, চিলড্রেন, পিপল, পোল্ট্রি এগুলো তোমরা জানো। তো দেখো কিছু এক্সাম্পলের মাধ্যমে এই নিয়মটাকে আমরা বোঝার চেষ্টা করব। বলছে ক্যাটলস ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। খেয়াল করে দেখো,
ক্যাটল যদি নিজেই প্লুরাল হয় তার সাথে আমি আবার নতুন করে এস কেন অ্যাড করব? যে মেয়েটার বিয়ে হয়ে গেছে তার জন্য পাত্র দেখে লাভ আছে? একই রকম ভাবে যে অলরেডি প্লুরাল আছে তার সঙ্গে কি এস যোগ করে কোনো লাভ আছে? স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে না, নেই। তাহলে এখানে ক্যাটলস হবে না, ক্যাটেলই হবে। এবং এরা যে ভার্বটা নেবে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এখানে ইজ চলবে না, আমাকে আর লিখতে হবে। দ্বিতীয় কোশ্চেন, দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড। পুলিশে কোনো সমস্যা নেই, পুলিশেস হয় না। যদি আমাকে সিঙ্গুলার করতে হয় আমাকে পুলিশ ম্যান লিখতে হবে, কিন্তু পুলিশ যেহেতু লিখেছি প্লুরাল তাই তার সাথে ভার্বও প্লুরাল হবে, আমাকে হ্যাভ লিখতে হবে। বলছে আওয়ার ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি, ক্যাভালরি এই শব্দগুলো অ্যাড করে নিও। ইনফ্যান্ট্রি বলতে বোঝায় পদাতিক সৈন্য, অর্থাৎ পায়ে হেঁটে যারা যুদ্ধ করে অথবা পদাতিক, তাদেরকে বলা হয় ইনফ্যান্ট্রি। এবং ইনফ্যান্ট্রি শব্দটাও প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, তাই তার সাথে হ্যাজ নয় বরং হ্যাভ যুক্ত হবে। এবং ইনফ্যান্ট্রি থেকে ইনফ্যান্ট্রিজ হয় না। দেখো এখানে বলছে পিপল ক্যান অলসো রেফার টু ডিফারেন্ট রেসেস ওয়েন প্লুরালাইজড অ্যাজ পিপলস, অর্থাৎ পিপল থেকে পিপলসও হতে পারে, তখন কিন্তু সেটা অনেক মানুষ বোঝাবে না বরং ডিফারেন্ট রেস বোঝাবে, অর্থাৎ আলাদা আলাদা জাতি বোঝাবে। এখানে পিপল শব্দটা ব্যবহৃত হতে পারে নেশন অর্থে। যখন নেশন এই অর্থটা দেবে বা নেশনস এই অর্থটা দেবে তখন কিন্তু তোমার পিপলস ব্যবহৃত হতে পারে। এখানে বলা নেই, আমি আরো একটা নিয়ম এর সাথে সাথে বলে দিই, যখন বিভিন্ন ধরনের মানুষ এক জায়গায় হবে তখন তাদের ভ্যারাইটি বোঝানোর জন্যও আমরা পিপল ব্যবহার করতে পারি। শুধু পিপল নয়, আমরা কি জানি চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে চিলড্রেন। তবে বিভিন্ন ধরনের বাচ্চা, তাদের মধ্যে কারুর বয়স 2, কারুর বয়স 3, কেউ মনে করো ভারতীয়, কেউ চীনের, কেউ মনে করো বাংলাদেশের, কেউ মনে করো আমেরিকার, তাদের মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ জৈন, কেউ পার্সিক, কেউ বুদ্ধিস্ট। তো এই রকম যখন তাদের নাম্বার নয় বরং তাদের ডিফারেন্সের ওপর, তাদের ভ্যারাইটির ওপর জোর দেয়া হবে তখন চাইল্ডের প্লুরালও কিন্তু চাইল্ডস হবে। তবে কম্পিটিটিভ পরীক্ষার প্রেক্ষাপট থেকে এগুলো একেবারেই লেস ইম্পর্টেন্ট। পিপল শব্দটা দেয় এবং এটাও বইতে আলাদা করে সেই কারণেই দেয়া রয়েছে। চলে আসি 4 নম্বর কনসেপ্টে। বলছে uncountable nouns, বলছে these nouns do not have a plural form and use singular verbs. They do not take articles like a or an. অর্থাৎ এখানে বেশ কিছু নাউনের কথা উল্লেখ করা থাকবে যেগুলো কোনো প্লুরাল ফর্মে ব্যবহৃত হয় না। প্লুরাল ফর্মে ব্যবহৃত হয় না মানে তাদের সাথে এস যুক্ত করা যায় না, এবং এরা যে ভার্বটা নেবে সেটাও সিঙ্গুলার ভার্ব। এবং যেহেতু এরা সিঙ্গুলার ভার্ব নিচ্ছে এবং এদের প্লুরাল করা যাচ্ছে না, তাহলে মনে হতে পারে যে এদের আগে আর্টিকেল এ বসবে কারণ এরা সিঙ্গুলার, কিন্তু এদের আগে আর্টিকেল এ বা অ্যানও বসতে পারে না। দেখে নি কি কি শব্দ দিয়েছে। বলছে সিনারি, ফার্নিচার, অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, ইকুইপমেন্ট, নিউজ, ট্রাফিক। এখানে বলে দিই সিনারি থেকে সিনারিজ হবে না, ফার্নিচার থেকে ফার্নিচার্স হবে না, অ্যাডভাইস থেকে অ্যাডভাইসেস হবে না, ইনফরমেশন থেকে ইনফরমেশনস হবে না। তাহলে নিয়মটা আসলে কি? নিয়মটা হচ্ছে এদের সাথে আমরা এস যোগ করতে পারবো না, এক, এস হবে না। 2 নম্বর, এদের সাথে আমরা এদের আগে এ অথবা অ্যানও ব্যবহার করতে পারবো না, তাহলে এই দুটোকে মাইনাস করে দিলাম। এবং এদের সাথে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা হবে ইজ, হ্যাজ অথবা ওয়াজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে কেন? যদি এরা সিঙ্গুলার ফর্মে এক্সিস্ট করে তাহলে এস নেবে না, স্বাভাবিক। তাদের সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্ব লিখব, ইজ লিখব, হ্যাজ লিখব, এটাও স্বাভাবিক। কিন্তু যদি সিঙ্গুলার হয় এবং কাউন্টেবল নাউন হয় তাহলে এরা কেন আগে এ বা অ্যান নিচ্ছে না? তার কারণ এখানে যে নাউনগুলো লেখা রয়েছে সেগুলো কোনোটাই তোমার সিঙ্গুলার নয়, প্রত্যেকটা আনকাউন্টেবল। এবং এ বা অ্যান সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। সিনারি বলে পৃথিবীতে কোনো কিছু এক্সিস্ট করে না। তুমি মনে করো কোনো একটা পাহাড়ে গেলে দেখলে উঁচু উঁচু পর্বত, তার পশ্চাৎ দেশ থেকে বা পেছন থেকে তোমার একটা
সূর্য, ভোরবেলা সূর্যের রক্তিম আভা তুমি দেখতে পাচ্ছ, তুমি বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেলে সমুদ্রে, দেখছো সমুদ্রের উত্তাল তরঙ্গ, বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেলে গ্রামের মেঠো পথ ধরে, দেখছো ছোট ছোট কুড়ে ঘর, মেঠো রাস্তা, তুমি বললে ওয়াও কি বিউটিফুল সিনারি। তাহলে সিনারি কোনটা? তুমি দেখছো পাহাড়, বলছো সিনারি। তুমি দেখছো মেঠো পথ, বলছো সিনারি। তুমি দেখছো সমুদ্র, বলছো সিনারি। আসলে এই সিনারি হচ্ছে একটা ধারণা, আর ধারণা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল নাউন। মাথায় রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং মেটেরিয়াল নাউন এরা দুজনে সবসময় আনকাউন্টেবল নাউন হয়, তাই এদের আগে আমরা এ অ্যান এগুলো জেনারেলি ব্যবহার করি না। তো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। বলছে দ্য সিনারিজ অফ কাশ্মীর হ্যাভ এনচ্যান্টেড আস। তো প্রথমত এখানে সিনারিজ হবে না, সিনারি হবে, এবং যেহেতু এটা সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার হবে। আমাকে উত্তর করতে হবে হ্যাজ। 2 নম্বর বলছে আই হ্যাভ সাম ইকুইপমেন্টস দ্যাট আই নিডেড ফর দ্য প্রজেক্ট। ইকুইপমেন্টস বলে কিছু হয় না, ইকুইপমেন্ট বলতে হবে। বলছে ফর প্লুরাল অর সিঙ্গুলার ফর্মস অ্যাড ফ্রেজেস, অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে না, এই শব্দগুলোকে যদি সিঙ্গুলার বা প্লুরাল করতে হয় এদের আগে তোমাকে এক্সট্রা ফ্রেজ অ্যাড করতে হবে। যেমন ধরো ফার্নিচার আছে, তুমি ফার্নিচারস করতে পারবে না, কি লিখতে হবে? সাম আইটেমস অফ ফার্নিচার। ধরো অ্যাডভাইস, চাইলেও তুমি অ্যাডভাইসেস করতে পারবে না, তোমাকে লিখতে হবে পিসেস অফ অ্যাডভাইস, অথবা সিঙ্গুলার করতে চাইলে আ পিস অফ অ্যাডভাইস। ইনফরমেশনের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য, আ পিস অফ ইনফরমেশন। হেয়ারের ক্ষেত্রে আমরা কি বলবো? আ পিস অফ হেয়ার তো বলি না, আমরা স্ট্র্যান্ড শব্দটাকে ব্যবহার করি, স্ট্র্যান্ড অফ হেয়ার। এইভাবে কোনো শব্দ যেগুলো আনকাউন্টেবল, তাদের যদি কাউন্টেবল পার্ট আমাদের দরকার হয় তখন আমাদেরকে এক্সট্রা ফ্রেজ অথবা ফ্রেজেস অ্যাড করতে হবে। তো দেখো বলছে হি গেভ মি সাম ইনফরমেশন, তাহলে সাম পিসেস অফ ইনফরমেশন হবে। প্লিজ শো মি সাম আইটেমস অফ অফিস স্টেশনারি, এই বাক্যটা ঠিক রয়েছে। সাম আইটেমস অফ অফিস স্টেশনারি, এখানে স্টেশনারিজ করা যাবে না, আমি বরঞ্চ একটা এক্সট্রা শব্দ আনলাম আইটেম, সেটাকে প্লুরাল করলাম। চলে আসি পরের কনসেপ্ট, নাউন্স ইউজড বোথ সিঙ্গুলারলি অ্যান্ড প্লুরালি, অর্থাৎ প্লুরাল এবং সিঙ্গুলার দুভাবেই ব্যবহৃত হয় এমন কিছু নাউন। কি বলছে? সাম নাউন্স ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল চেঞ্জিং ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ নিডেড, অর্থাৎ এখানে বেশ কিছু শব্দ বলা রয়েছে, ডিয়ার, শিপ, সিরিজ, ফিশ, টিম ইত্যাদি। তো এই যে শব্দগুলো বলা রয়েছে, এই শব্দগুলোকে আমরা সিঙ্গুলার বা প্লুরাল দুভাবেই ব্যবহার করতে পারি। আমরা ডিয়ার থেকে কখনো ডিয়ার্স করব না, শিপ থেকে কখনো শিপস করব না, ফিশ থেকে কখনো ফিশেস করব না, টিম থেকে টিমস করব না। কিন্তু এই ডিয়ারের পর আমরা ইজ অথবা আর দুটোই ব্যবহার করতে পারি, হ্যাজ অথবা হ্যাভ দুটোই ব্যবহার করতে পারি। যদিও ফিশের ক্ষেত্রে বা ফ্রুটের ক্ষেত্রে একটু বিষয়টা আলাদা, এখান থেকে প্রশ্নও দিতে পারে। যদি দেখা যায় ভ্যারাইটি বোঝায় তখন ফিশ থেকে ফিশেস হবে, ফ্রুট থেকে ফ্রুটস হবে, মানে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন রকমের ফল, তখন আমরা ফ্রুটস অথবা ফিশেস করতে পারি। কিন্তু জেনারেলি যখন এদের নাম্বারটা বোঝায়, মানে অনেকগুলো মাছ, ভ্যারাইটি নেই কিন্তু একই মাছ অনেকগুলো, তো সেরকম ক্ষেত্রে আমরা ফিশেস ব্যবহার করব না, ফিশই ব্যবহার করব। তো দেখি প্রশ্নের মাধ্যমে আমরা কিভাবে এগুলোকে সলভ করতে পারি। বলছে শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তোমাদের মনে হতে পারে স্যার ঠিকই তো আছে, আপনি বলেছেন শিপ, তার সাথে ইজও হয় আরও হয়, কিন্তু এখানে তোমার ইজ নয় বরং আর হবে। অথবা যদি এটাকে তুমি ইজ রাখতে চাও, মানে সিঙ্গুলার ভার্ব হিসেবে রাখতে চাও, তাহলে তোমাকে সাবজেক্টকেও ধরতে হবে সিঙ্গুলার নাউন, এবং মাথায় রাখবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কোনো না কোনো আর্টিকেল অথবা ডিটারমিনার ব্যবহৃত হবে। তাহলে এখানে যদি লেখা থাকতো আ শিপ, তাহলে কোনো ভুল ছিল না, অথবা ওয়ান শিপ যদি লেখা থাকতো তাহলেও কোনো ভুল ছিল না। তাহলে এক্ষেত্রে আমার উত্তর হবে কি? আ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। পরের কোশ্চেন, টু শিপস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড।
দেখো টু আছে যেহেতু আমার প্লুরাল দরকার, তাহলে ভার্ব প্লুরাল আর ঠিকই আছে, কিন্তু শিপ তো নিজেই প্লুরাল, তাহলে তার সাথে আমি এক্সট্রা কষ্ট করে আবার আর কেন যোগ করতে যাব? যে নিজের প্লুরাল হয়ে আছে, আগে থেকেই যে নিজে প্লুরাল হয়ে গেছে, তাকে আর নতুন করে প্লুরালাইজ করার কোনো দরকার নেই। চলে আসি পরের পয়েন্টে। কি বলছে? সিঙ্গুলার ফর্ম ফর হাইফেনেটেড নাউন্স। হাইফেনেটেড নাউন্স keep their singular form even when plural। অর্থাৎ কিছু কিছু হাইফেনেটেড নাউন আছে যারা প্লুরাল সেন্সেও এস অ্যাড করে না। যেমন ইউসেজ কি বলছে? হি গেভ মি 200 রুপিজ নোট। তো খেয়াল করে দেখো 100 তো একের বেশি, তাহলে রুপিজ হওয়া উচিত, কিন্তু এখানে উত্তর হবে রুপি। বলছে হি স্টেজ ইন 5 স্টার্স হোটেল, অর্থাৎ একটা তো স্টার নয়, 5খানা স্টার আছে, তাহলে এটা স্টার্স হওয়া উচিত, কিন্তু হবে না, কি হবে? স্টার। এবার কেন হবে? কারণ বইতে বলা আছে এদের মাঝখানে যখন হাইফেন থাকে, এই কম্পাউন্ড নাউন যেগুলো, সেগুলো আমরা সিঙ্গুলারে ব্যবহার করি। অ্যাকচুয়ালি এটাকে একটু আলোচনা করার দরকার রয়েছে। মাথায় রাখবে, সিঙ্গুলার বা প্লুরাল হতে গেলে তাকে আমার সবার প্রথম নাউন হতে হবে। প্রথমে একটু প্রচলিত ভুল ধারণাটা দিয়েই আলোচনা করি, তারপর সেটাকে একদম সঠিকভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। প্রথমে তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা বোঝাবো এটাকে নাউন এবং অ্যাডজেক্টিভের মতো ইউজ হিসেবে। যেমন ধরো আমি বললাম গিভ মি আ 100 রুপি নোট। আর 2 নম্বর বললাম গিভ মি 100 রুপিজ। খেয়াল করে দেখো এখানে আমরা দুটো নাউনের মতো পাচ্ছি, বা একটা নাউন ফ্রেজ পাচ্ছি 100 রুপিজ। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এদের মধ্যে মেইন নাউন বা হেড নাউন কোনটা, তাহলে উত্তর হচ্ছে রুপিস শব্দটা হেড নাউন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এইটা হচ্ছে মেইন নাউন। তাহলে এই 100 শব্দটা এই নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এর ইউজ হচ্ছে অনেকটা অ্যাডজেক্টিভের মতো, এবং যখন সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে স্বাভাবিকভাবেই সেটার সিঙ্গুলার বা প্লুরাল হবে না। কিন্তু প্রথম সেন্টেন্সে খেয়াল করে দেখো আমরা ফার্স্ট সেন্টেন্সে মেইন নাউন বা হেড নাউন কাকে পাচ্ছি? আমরা মেইন নাউন বা হেড নাউন পাচ্ছি নোটকে। তাহলে যে মুহূর্তে এটা হেড নাউন হয়ে গেল, আমি হেড নাউন বললাম কারণ ভালো ভালো বইতে এটাকে হেড নাউন এই নামে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ অক্সফোর্ড পাবলিকেশন অথবা কেমব্রিজ পাবলিকেশনের যে সমস্ত বই রয়েছে এগুলোকে মেইন নাউন না বলে হেড নাউন বলা হয়, তো তোমরা এটাকে মেইন নাউনও ভাবতে পারো। তো স্বাভাবিকভাবে এখানে যদি নোট শব্দটা হেড নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে 100 রুপি এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হবে, এবং যদি এরা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাহলে অ্যাডজেক্টিভ তো আর সিঙ্গুলার প্লুরাল হয় না, তো স্বাভাবিকভাবে এখানে রুপিজ নোট হবে না, রুপি নোট হবে। এবার আরেকটু বিষয়টাকে ঠিক করে নেব। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা রুপি শব্দটা বললাম প্রথম সেন্টেন্সে, পরীক্ষায় যদি কোনোদিন কোনো প্রশ্ন দিয়ে দেয় যে এই রুপি শব্দটা কি নাউন না অ্যাডজেক্টিভ, দেখো আমরা পড়ানোর সময় হয়তো বলে দিই অ্যাডজেক্টিভের মতো ইউজ হচ্ছে, এবং অনেকে হয়তো এটাও বলে দিল যে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু জেনে রাখো এটা অ্যাডজেক্টিভ নয়, এটাও নাউন, অ্যাডজেক্টিভের মতো কাজ হচ্ছে। তাহলে আমি যদি এক্স্যাক্ট ইংলিশে বলতে চাই তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো মডিফায়ার। মডিফায়ার হিসেবে যদি কোনো শব্দ নাউন হিসেবে ব্যবহৃত হয় বা কোনো নাউন যদি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা কখনো এস অথবা ইএস নেয় না, এইটা হচ্ছে নিয়ম। এবার এই মডিফায়ার কোয়ালিফায়ার এই টার্মগুলো নিয়ে তোমরা বিভ্রান্ত হবে, তাই জন্য স্যারেরা এইটুকুনি বলে ছেড়ে দেয় যে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই রুপি শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এরা নাউন। আমাদের যেটা ধারণা যে কেবলমাত্র একটা অ্যাডজেক্টিভই অপর একটি নাউনকে কোয়ালিফাই করতে পারে, তা নয়, একটা নাউনও অপর একটি নাউনকে কোয়ালিফাই করতে পারে। তো কোয়ালিফায়ার যখন এই টার্মটা ব্যবহার করব
তখন সেটা শুধুমাত্র অ্যাডজেক্টিভকে বোঝাবে, কিন্তু মডিফায়ারের ক্ষেত্রটা অনেক বড়। মডিফায়ারের মধ্যে নাউনও বসবে, অ্যাডজেক্টিভও বসবে, অ্যাডভার্বও বসতে পারে। সুতরাং এটাকে কোয়ালিফাই করছে যে টার্মটা আমরা বললাম, এটাও কিন্তু ভুল। একটা নাউন যখন আরেকটা নাউনকে কোয়ালিফাই করে নয়, বরং মডিফাই করে, তখন সেটা মডিফায়ার, এবং এই মডিফায়ার হিসেবে কোনো নাউন ব্যবহৃত হলে তার প্লুরাল আমরা ব্যবহার করব না। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলে আসি পরের কনসেপ্টে। কি বলছে? কারেকশন অফ কমন কলিকুয়াল মিস্টেক্স। আমরা বেশ কিছু ইউজ করি যেগুলো ভুল ইংরাজি, যেমন কাজিন ব্রাদার, অথবা কাজিন সিস্টার, অথবা গুড নেম, অথবা বিগ ব্লান্ডার। মাথায় রাখবে, আমরা ইদার বলবো ম্যাটার্নাল ব্রাদার অথবা সিস্টার, প্যাটার্নাল ব্রাদার অথবা সিস্টার, অথবা শুধু কাজিন। কাজিন ব্রাদার বলে কিছু হবে না। আমরা গুড নেম বলে কিছু বলবো না, শুধু নেম। গুড নেম বলে কিছু হয় না। যদি কোনো মিস্টেক বা রং সেটা ব্যাপক মাত্রায় হয়, বড় মাত্রায় হয়, তাহলে সেটাকে আমরা ব্লান্ডার বলবো। ব্লান্ডারের আগে বিগ শব্দটা ব্যবহার করার দরকার পড়ে না। এরকম আরেকটি শব্দ হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ডেস্টিনেশন সবসময় ফাইনালি হয়, সুতরাং ফাইনাল ডেস্টিনেশন বলার দরকার পড়ে না। যদিও একটা মুভি আছে ফাইনাল ডেস্টিনেশন, তবে সেখানে তার অর্থ হচ্ছে আলাদা। ডেথ, যখন মৃত্যু অর্থে আমরা ডেস্টিনেশনকে বোঝাবো, তখন আমরা ফাইনাল ডেস্টিনেশন বোঝাতে পারি। কিন্তু যখন কোনো প্লেসকে বোঝাবো, যেটা কোনো একটা জায়গা হবে, সেই রকম কোনো জায়গাকে বা প্লেসকে আমরা শুধু ডেস্টিনেশন বলবো। সেখানে আর চূড়ান্ত গন্তব্য বলার দরকার পড়বে না। তার মানে কাজিন ব্রাদার, গুড নেম, বিগ ব্লান্ডার, এই ধরনের যে ভুল, এটাকে ইংরেজিতে বলা হয় সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, অর্থাৎ অতিরঞ্জন। তো স্বাভাবিকভাবে আমরা শুধু ব্রাদার সিস্টার অথবা শুধু কাজিন ব্যবহার করব। তবে কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার এটাও কিন্তু ব্যবহৃত হতে পারে। কম্পিটিটিভের জন্য কাজে লাগবে না, কিন্তু বলে রাখি, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার আমরা তখন ব্যবহার করব যখন সেন্টেন্সের বাকি অংশ থেকে সেই কাজিনের জেন্ডার বোঝা যাবে না। যদি বলা হয় হি ইজ মাই, তখন কাজিন বলবো, কারণ আমি হি থেকেই বুঝে যাচ্ছি সে ব্রাদার না সিস্টার। যদি বলি শি ইজ মাই, তাহলে শি থেকেই আমি বুঝে যাব সে সিস্টার, ব্রাদার নয়। কিন্তু যদি হি বা শি অথবা অন্য কোনো পরিচিতি দেয়া না থাকে যার থেকে তুমি অনুধাবন করতে পারবে যিনি কাজিন তিনি ব্রাদার না সিস্টার, তখন কিন্তু এই ব্রাদার সিস্টার শব্দটা আমরা মডার্ন ইংলিশে কাজিনের সাথে ব্যবহার করি, কিন্তু কম্পিটিটিভের ক্ষেত্রে আলাদা করে লেখার দরকার পড়বে না। কি বলছে? when using numbers nouns often stay singular। আচ্ছা, এটা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি যে I have 200 rupee only। আচ্ছা, এখানে দেখো 100 থেকে হান্ড্রেডস হবে না, কিন্তু রুপি থেকে রুপিস হবে। কেন? কারণ এটা হচ্ছে হেড নাউন, আর বাকি অংশটা অ্যাডজেক্টিভ অথবা মডিফায়ার। কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভও থাকতে পারে, কোনো ক্ষেত্রে মডিফায়ারও থাকতে পারে, নাউনও থাকতে পারে। 100 হচ্ছে নাম্বার, সুতরাং এটা আমরা হান্ড্রেডস করব না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার রয়েছে, এই যে 100 শব্দটা, এটার সাথেও আমরা এস যোগ করতে পারি। কখন? যখন লেখা থাকবে হান্ড্রেডস অফ পিপল। কেন বলো তো? তার কারণ এই যে অফ, এটা হচ্ছে প্রিপোজিশন, আর এই যে পিপল, এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা? 100 শব্দটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এবং যদি সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। আর নাউন যখনই হচ্ছে তখন সেটা সাথে সাথে সিঙ্গুলার বা প্লুরাল হওয়ার প্রশ্ন জাগবে। তো সেক্ষেত্রে আমরা হান্ড্রেডস অফ পিপল ব্যবহার করব। তাহলে হান্ড্রেডস অফ পিপলের মানে কি দাঁড়াবে? এটা কোনো স্পেসিফিক কিছুকে বোঝাবে না, 100 না 200 এরকম কিছুকে বোঝাবে না, বলবে শয়ে শয়ে মানুষ। এখানে যদি লেখা থাকতো থাউজেন্ডস অফ পিপল, তখন তার মানে দাঁড়াতো হাজারে হাজারে মানুষ। তো এই ধরনের এক্সপ্রেশনের জন্য আমরা হান্ড্রেডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল, কারোর্স অফ রুপিস, এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে থাকব। চলে আসি 8 নম্বর কনসেপ্টে। 8 নম্বর কনসেপ্ট কি বলছে? আ নাউন রিপিটেড উইথ আ প্রেপোজিশন রিমেইন সিঙ্গুলার। অর্থাৎ মনে করো কোনো সেন্টেন্সে নাউন 1 এবং নাউন 2 সেম, এবং তাদের মাঝখানে কোনো প্রিপোজিশন রয়েছে, এবং এই দুটো নাউনও সেম ওয়ার্ড, তাহলে
এই দুটোই তোমার সিঙ্গুলার হবে এবং এদের পরে যে ভার্ব ব্যবহার করব সেই ভার্বটাও সিঙ্গুলার হতে বাধ্য। কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে দেখার চেষ্টা করব। যেমন দেখো বলছে টাউনস আফটার টাউনস ওয়্যার ডিভাস্টেটেড। তো এখানে প্রথমেও টাউন আছে, পরেও টাউন আছে, এখানে আমরা এস কাটবো, এখানেও এস কাটবো। এবার সাবজেক্ট কোনটা? আফটার তো প্রিপোজিশন, টাউনস হচ্ছে দ্বিতীয় যে টাউন আছে, এটা প্রিপোজিশনাল অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে প্রথম টাউন অর্থাৎ এই শব্দটা। এবং যেহেতু এই টাউনস থেকে টাউন করে ফেলেছি অর্থাৎ সিঙ্গুলার, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী জানি ইফ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ সিঙ্গুলার দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার। সুতরাং এখানে ওয়্যার নয় বরং ওয়াজ হবে। এবং মাথায় রাখবে আমরা এটাকে যদি বাংলা দিয়েও মনে রাখি তাহলেও সুবিধা হবে, যদিও ইংরাজিকে বাংলা দিয়ে মনে না রাখাই উচিত, কিন্তু তবুও যেহেতু আমরা বাঙালি, আমরা আমাদের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে বা আমাদের যেটা মাতৃভাষা মাদার টাঙে বেশি স্বচ্ছন্দ। তো নিজেরাই একবার ভেবে দেখো না, আমরা বলার সময় কি বলি? শহরগুলির পর শহরগুলি ধ্বংস হয়ে গেছে, না শহরের পর শহর ধ্বংস হয়ে গেছে? স্বাভাবিকভাবে শহরের পর শহর। একই রকম ভাবে আমরা কি বলি? পাতাগুলির পর পাতাগুলো উল্টাচ্ছি, না পাতার পর পাতা উল্টাচ্ছে? স্বাভাবিকভাবে পাতার পর পাতা, অর্থাৎ পেজ আফটার পেজ, নট পেজেস আফটার পেজেস। যেমন ধরো বলছে শিপস আফটার শিপস আর অ্যারাইভিং। তো এখানে দেখো সেম নাউন আছে এবং এখানে শিপ কিন্তু এস হবে না, দুটোতেই কি হবে? শিপ। আচ্ছা, ওখানে যে শিপ বলেছিলাম ওটা ভেড়া, এটা হচ্ছে জাহাজ, এখানে প্লুরাল এস হতে পারে। কিন্তু যেহেতু সেম নাউন, সেম দুটো নাউন প্রিপোজিশন দিয়ে অ্যাডেড আছে, তাই কোনোটাতেই এস হবে না। তাহলে শিপ আফটার শিপ হবে। এবং সাবজেক্ট কোনটা? প্রথম শিপ হচ্ছে সাবজেক্ট, আফটার হচ্ছে প্রিপোজিশন, দ্বিতীয় শিপ হচ্ছে অবজেক্ট। ভার্ব সাবজেক্ট অনুযায়ী হবে, সাবজেক্টে সিঙ্গুলার আছে তাই ভার্বও তোমার সিঙ্গুলার হবে। চলে আসি 9 নম্বর কনসেপ্টে। বলছে কমন জেন্ডার নাউন্স, নাউন্স দ্যাট অ্যাপ্লাই টু বোথ জেন্ডার্স ইউজ হিজ হি হিম ফর সিঙ্গুলার ইনস্ট্যান্সেস। অর্থাৎ এটা না অ্যাকচুয়ালি মডার্ন ইংলিশে খুব একটা মানা হয় না, এমনকি কম্পিটিটিভেও তুমি যদি না মানো এখন কেউ কাটবে না। গ্রামার যখন প্রথম লেখা হচ্ছে, গ্রামার প্রতি মুহূর্তেই লেখা হয়, বিবর্তন হয়, কিন্তু যেটাকে আমরা একদম ওল্ড গ্রামার বলবো তখন তো সমাজ ব্যবস্থা অন্য ছিল। তো সে স্কুলে যাচ্ছে, এখানে সে বলতে শিকে কেউ বোঝাতো না, তখন তখন হিকেই বোঝাতো। তো কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রে আমরা যদি এরকম কোনো জায়গা পাই যেখানে সে অথবা তার অথবা তাকে লিখতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা হিজ, হি অথবা হিম এইটা লেখারই চেষ্টা করব। তবে এই বিষয়টা গত 20-30 বছরে বা গত 2-3 দশকে এতটা পরিবর্তিত হয়েছে, তুমি যদি এখানে হিজের জায়গায় হারও লেখো অথবা হিয়ের জায়গায় শিও লেখো, আমার মনে হয় না কম্পিটিটিভ ইংরাজিতেও কাটবে। কিন্তু বইতে যেহেতু ওল্ড গ্রামারের নিয়মকে ফলো করা রয়েছে, সেই অনুযায়ী আমি বলে দিই হিজ, হি অথবা হিম হবে। এবং এখানে আরো একটা জিনিস বলে দিই, এখানে বেস্ট অপশন হওয়া উচিত ছিল হিম অর হার। তাহলে অপশানে যদি হিম অর হার দেখো, সেটাকে প্রায়োরিটি দেবে। তারপরে সেকেন্ডে কাকে রাখবে? মনে করো হিম আছে আর হার আছে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে হিম অর হার, সেকেন্ড প্রায়োরিটি হিম, থার্ড প্রায়োরিটি হচ্ছে হার। আর ফার্স্ট প্রায়োরিটি বলে কিছু হয় না, ওটাও সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হয়ে যায়, প্রায়োরিটি বললেই হয়ে যায় আর কি। ঠিক আছে, তো কিছু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি। দেখো এক্সাম্পল বলছে কিছু কিছু শব্দ, যেমন টিচার, স্টুডেন্ট, ক্লার্ক, অথর, লিডার, এদের সাথে এরা যদি সাবজেক্ট হয় আমি হিজ না হার ব্যবহার করব। আমি আবারও বলছি যা ইচ্ছা ব্যবহার করতে পারো, এখন কেউ কাটবে না। কারণ তুমি যদি তাকে পাল্টা প্রশ্ন করো, সমাজ ব্যবস্থা এতটা পরিবর্তিত হয়ে গেছে সে উত্তর দিতে পারবে না। কিন্তু তবুও বই যেমন বলেছে আমরা তেমন ভাবেই পড়ার চেষ্টা করি। বলছে এভরি লিডার শুড পারফর্ম হিজ ডিউটি। তাহলে এখানে দেখো আমি সরাসরি উত্তর করেই রেখেছি, হিজ ডিউটি লিখছি, হার ডিউটি লিখছি না। তবে তুমি হার লিখলেও যে কাটবে আমার মনে হয় না কাটবে। বলছে আ টিচার শুড প্র্যাকটিস হোয়াট হি প্রিচেস। তো এখানে সি লিখলে কাটবে না, কিন্তু আমরা চেষ্টা করব হি লেখার। তবে বেস্ট অপশন কোনটা হতো? আ টিচার শুড প্র্যাকটিস হোয়াট হি অর শি প্রিচেস। এইটা কিন্তু বেস্ট অপশন হওয়া উচিত ছিল। চলে আসি লাস্ট কনসেপ্টে, কনসেপ্ট 10।
প্লুরালাইজিং কম্পাউন্ড নাউন্স। বলছে ফর কম্পাউন্ড নাউন্স প্লুরালাইজ বাই অ্যাডিং এস টু দ্য মেইন ওয়ার্ড। মেইন ওয়ার্ড বলতে হেড ওয়ার্ড। এখানে দুটো শব্দ দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। খেয়াল করে দেখো, ব্রাদার ইন ল, এই ব্রাদার ইন ল এই শব্দটার মধ্যে আমরা প্লুরাল করব কি করে? আমাকে এস অ্যাড করতে হবে। এসটা আমি অ্যাড করব কার সাথে? ইনের সাথে, লয়ের সাথে, না ব্রাদারের সাথে? উত্তর হচ্ছে ব্রাদারের সাথে। কেন? কারণ ভালোভাবে ভেবে দেখো, ব্রাদার ইন ল বলতে কি বোঝায়? শ্যালক। তুমি তোমার স্ত্রীকে বিয়ে করেছো আইনি প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে শ্যালক বলতে কি? যিনি আইনি প্রক্রিয়ায় তোমার ভাই, বা আইনত যিনি তোমার ভাই। তার মানে ব্রাদার্স ইন ল বা ব্রাদার ইন ল, এটার মানে তো হচ্ছে অ্যাকচুয়ালি লিগাল ব্রাদার, তাই না? সেই অর্থে তো লিগাল ব্রাদারকেই বোঝায়। তো যদি লিগাল ব্রাদারকে বোঝায়, তাহলে লিগাল শব্দটা অ্যাডজেক্টিভ আর ব্রাদার শব্দটা নাউন। তাহলে প্লুরাল তো আমরা কখনো লিগালকে করব না, ব্রাদারকেই করব। তো সেই রকম ভাবে ভাবতে গেলে এমনিতে ইন ল শব্দটার মধ্যে ইন প্রিপোজিশন, ল হচ্ছে নাউন এবং এটা হচ্ছে তোমার ল অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু হিসেব মতো আমরা যদি এই ইন ল ফ্রেজটাকে ধরি, সেটা কিন্তু কোয়ালিফাই করছে ব্রাদারকে। অর্থাৎ ইনল শব্দটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করছে। যদি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করে, তাহলে এটাকে আমরা প্লুরাল করতে পারবো না। আমাকে প্লুরাল করতে হবে ব্রাদার্স, ব্রাদার শব্দটিকে, অর্থাৎ ব্রাদার্স ইন ল, সিস্টার্স ইন ল ইত্যাদি। তবে মাথায় রাখবে, যদি এদের পজিশন বোঝাতে হয়, পজিশন মানে এদের অধিকারে কিছু রয়েছে, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা আমরা যোগ করব লয়ের সাথে। অর্থাৎ সিঙ্গেল এস মানে প্লুরাল এসটা আমরা যোগ করব ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার, যেটা কমন নাউন আছে তার সাথে। আর অ্যাপোস্ট্রফি এস যদি কখনো যোগ করার দরকার থাকে, তখন আমরা ব্যবহার করব ওই লয়ের সাথে। তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? মনে করো আমার শ্যালকের সম্পত্তি, তাহলে ব্রাদার ইন লস প্রপার্টি, এইভাবে বলতে হবে। আচ্ছা, এখানে অ্যাপোস্ট্রফি এস দিলে এখানে যে এস দিতে পারবো না তা নয়। এরকম তো হতে পারে যে আমার দুজন শালা আছে, তাদের মিলিত সম্পত্তি, তো সেক্ষেত্রে ব্রাদার্স ইন লস প্রপার্টি এটাও হতে পারে। একটা মাত্র প্রশ্ন তোমাদের জন্য এই ভিডিওতে ছাড়বো, তোমরা যারা ক্লাসটা পরবর্তীকালে রেকর্ড দেখবে ইউটিউবে, তো সেখানে বলবে এই কমান্ডার ইন চিফ এটার উত্তর কি হবে? কমান্ডার্স ইন চিফ করা আছে, এটা কি ঠিক উত্তর দেয়া আছে, নাকি উত্তর হবে কমান্ডার ইন চিফস? আরো একটা বলে রাখি, যদি বলে দেয়া থাকে মেজর জেনারেল, তাহলে মেজর জেনারেলের প্লুরাল কি হবে? নাউন চ্যাপ্টার এই বই থেকে মূলত এই পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম। অধিকাংশ পয়েন্টই কভার করা হয়েছে এই বই থেকে, যেগুলো পরীক্ষায় আসার মতো। নেক্সট ক্লাসে, নেক্সট সিরিজে আমরা প্লিন্থ টু প্যারামাউন্টের প্রোনাউন চ্যাপ্টারটা করব। ওখান থেকেই এক্সাম্পলগুলোকে আমি কালেক্ট করব এবং ওখানের নিয়মগুলোই আমি করাবো। তবে ল্যাঙ্গুয়েজ স্বাভাবিকভাবে যেহেতু ইউটিউবে করাচ্ছি, কিছুটা চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ যে রুলগুলো আছে, দেখবে বইতে এই কথাই লেখা আছে, আমি যেগুলো লিখিয়েছি বা এখানে যেগুলো নোট করা আছে এই কথাই লেখা রয়েছে, হয়তো ল্যাঙ্গুয়েজটা আলাদা। তবে এক্সাম্পল আমি ওখানে 5টা থাকলে তার থেকে 2 বা 3টে নিয়েছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।